আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৫৩তম পর্ব। রিদোয়ানের এই কথাটি যেন বজ্রপাত ঘটায়। পদ্মজা চিৎকার করে জানতে চায়, কোথায় রেখেছেন উনাকে? কি করেছেন উনার সাথে? ঘরে যাও পদ্মজা। আপনি বলুন উনি কোথায়? যাও ঘরে, বলুন আপনি। পদ্মজা। পদ্মজা জগ ছুঁড়ে মারে রিদোয়ানের দিকে। রিদোয়ান সরে দাঁড়ায়। জগ স্টিলের থালা বাসনের উপর পড়ে। বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন মজিদ। আসেনি একজনও মহিলাও। পদ্মজা বিছানার উপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয়। সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে রিদোয়ানকে আঘাত করতে উদ্যত হয়। রিদোয়ান ছুরিসহ পদ্মজার হাত ধরে ফেলে। তারপর ফিসফিসিয়ে বলে, তোমার ৩ বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার ২০ বছরের পেশা, পেরে উঠতে পারবে না। পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নেয়। পদ্মজা হিংস্র বাঘিনী হয়ে ওঠে। আমিরের শোকে তার মাথা কাজ করছে না। ২ দিন হয়ে গেল আমিরের দেখা নেই। সারা শরীরের ব্যথা। তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। সে রাগে রিদোয়ানের গলা চেপে ধরে। রিদোয়ান পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে। পদ্মজাকে নানাভাবে আঘাত করে। পদ্মজা কিছুতেই ছাড়ে না। তার শরীরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না। আমিরের জন্য সে সবকিছু করতে পারে। খলিল এক হাতে পদ্মজার চুল মুঠ করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলল, বেশরম ছেড়ি, আমার স্যালারে ছাড়। তাও পদ্মজা ছাড়ে না। মজিদ এগিয়ে আসে পদ্মজাকে টেনে সরায়। পদ্মজার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলছে, উনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো একদম। রিদওয়ান ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তারপরই তেড়ে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায়। পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে পারেনি। চামড়া অনেক বেশি ছিঁড়ে যায়। পদ্মজার ২ হাত মজিদ ধরে রেখেছেন। পদ্মজা মজিদকে খেয়াল করেননি। সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে, আম্মা, আম্মা আপনি কোথায় আম্মা? ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা। ফরিনা আসে না। খলিল হুংকার ছাড়েন, এই খানকির শরীরে আগুন বেশি গত্রে। সে সেইরা দে রিদু। পদ্মজার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে মুখ ভর্তি থুতু ছুঁড়ে দেয় খলিলের মুখের উপর। তাৎক্ষণিক রিদওয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মজারই গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল, এই মাগের জি, তোরে অনেকক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, ভালো কথা কান দিয়ে ঢোকে না। মায়ের মতো হইছস। তোর মারেও মেরে দিতাম যদি নিজে থেকে না মরতো। পদ্মজার চোখ উল্টে যাচ্ছে। মজিদ রিদওয়ানকে বলে, রিদওয়ান ওরে ছেড়ে দে, মরে যাবে। রিদওয়ান তাও ছাড়ে না। খলিল রিদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালো। পদ্মজার শরীরের সব শক্তি শেষ। সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ বুজে আসে। কল্পনায় ভেসে ওঠে আমিরের শ্যামবর্ণের মায়াময় মুখ। আর মুখ দিয়ে অস্পষ্ট সুরে ডাকে, আম্মা। তারপরই জ্ঞান হারায়। ৩ জন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা। বুকে শাড়ি নেই, খয়েরি রঙের ব্লাউজ পরা, গলায় লাল দাগ, মুখে নখের আঁচড়, গাল চেপে ধরার দাগ, চামড়া ছিঁড়ে যাওয়ার রক্ত। ফর্সা ২ হাত শক্ত করে চেপে ধরা দাগ জ্বলজ্বল করে ভেসে আছে। চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে। পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে। আগুন সুন্দরী পদ্মজার ক্ষুধহীন রূপে খুঁতের মেলা বসে গেছে। জানালা দিয়ে আসা উত্তরের হাওয়ার হুঁশহারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে। কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য। পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাঁপছে। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে। পাতলা সিপসিপে গরম অথচ কাঁখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারে একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছে। এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে,
সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। মাসেক 6 আগে বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেরাও চাইলা না? ভাবির চোখে পড়ে না? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইসো? হুম, আমাদের টিউবওয়েলে। শুনছি খালাম্মার কাছে। একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বলেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথার জুড়ে নিয়ে বসলে কথা ফুরোয় না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেননি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপারে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাকে তুলতে গিয়ে হয় সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লইয়া যাবো কলসি? আমি কি তা বলেছি ভাবি? কাকে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও, বাড়ির বউ তো শরম লজ্জার ডরেই বাইর হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আসতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা? ভাসুরের সাথে শুতে লজ্জা নাই? পূর্ণার কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখে মুখে রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ঝাঁপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি, তারপর এদিক ওদিক দেখে পূর্ণাকে এক হাতে চেপে ধরে চাপা সুরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানের হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসে জানালা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিদ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণা দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পারছি, সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিদ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপারে ছাড়ে। পূর্ণা কলসি কাখে তুলতে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি, এখনই কোমর মচকে যাবে বোধ হয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি, চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলে, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই নাই এমন করতে। শফিক ভাই তো আমগোট থানার পুলিশ মানুষ। আমারে ছোট ভাই, আমার ছোট বইনারে 1 মাস ধইরা হারাই গেছে। অনেক খুঁজছি, পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইয়ের ভাইরে কইছিলাম, তখনই উনি কইছে উনার সাথে। আসমানে ফুপাতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না। যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না। দোয়া করো শুধু, তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বইনেরে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো 1 মাসে আরো 2 বার দেখা হয়েছে। কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে সেরি মানুষ হারায়া গেলেও কেউরে কইতে নাই, মানুষ ভাববো স্যারা নিয়া পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি আজ, কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে। পথে উঠতে দেখা যায় আজিদের মার সাথে।
নাম মালেহা বানু, সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনী বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীরের সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কি রে সেরি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেখি সাপের লাহান বাইকা গেছুসল, বললেন জয়তুনী বেগম। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদি কি করবি না? তোর বইনে না আইসে বিয়া দিব? দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোন স্যারের নাকি ঢলাঢলি চলে, বললেন জয়তুনী বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলে, আপনারে কে বলছে এইসব কিচ্ছা বাতাসে ছড়ে? এমন আর করিস না পূর্ণা। গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আরেক কিচ্ছাও আছে। কয়েকটা বছর আগে বেজ্জুতি হইছিলি গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না। এখন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেখা বিয়া দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি, সে কিছু করা কথা শোনাতে উদ্যপ্ত হয়। তার পূর্বে একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণার কে বিয়া করব না করব সেটা তো আপনাদের দেখতে কয় না কেউ। পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বাঁ পাঁজর ছ্যাদ করে উঠল। উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দিন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই সারা, তুমি কই থেকে আইছো? বাপের নাম কিতা? বললেন মালেহা। কেন, পছন্দ হইছে? সেরি আছে? বিয়া দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এই কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে। মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল, পূর্ণাকে আদেশের সুরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালেহা বানু ও জয়তনী বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তো নিতে গেল কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে। চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসে। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশের অনেক গাছপালা, বড় একটা গাছের ছায়ে তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যেই নেই। পূর্ণার পরনে কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়ছে বোধহয়। কিছু অংশ প্যাট ও একপাশের কোমরের সাথে কাপড় লেপ্টে আছে। মাথায় ঘোমটা নেই। গাছের পাতায় ফাঁক ফোঁক দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে। তার প্রশংসা করেছে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৫৪তম পর্ব। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণার মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খুলে, আমার আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ।
যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি, আমি ভালো আছি। পায়ে একটু আরাম পেয়েছি। একদম চিন্তা করবি না, আমি খুব দ্রুত আসবো। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এ মুখ হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না। মনে রাখবি, খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি তোর আপা। লেখাগুলো এলোমেলো অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়া করে লিখেছে অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছুই নেই। ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কচলে আবার তাকায়। না, কিছুই পরিবর্তন হয়নি। সবকিছুই কালো। বিকেলে সে বৈঠকখানায় সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল। তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপূর্ণ। পদ্মজার হৃদস্পন্দন থমকে যায়। কাঁচুমাচু হয়ে প্রশ্ন করল, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হারিকেনটি পাশে রাখলো। তারপরই পদ্মজার কিছু বুঝে ওঠার আগেই পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল, এ এ কি করছেন? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশের পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলা আর পদ্ম ফোটায়। এত পদ্ম ফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্ম ফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্ম ফুল দিয়ে তোমায় আমার পদ্মবতীকে সাজাবো। সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলগুলোর দিকে তাকায়। তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগমাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে, স্বামী যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরপড়িয়ে উঠে বসে। হাত বাড়িয়ে আমিরকে খোঁজে, নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্তের স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে ওঠে। আজ 5 দিন হলো আমির নেই, তার কাছে তার স্বামী নেই। কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপরে থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রিদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল। তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, উঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশি ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তে বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে। সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন,
কিরকম চেষ্টা করেছেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেনি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লেখে ফরিনার হাতে দেয়। তিনি যেন মগাকে দিয়ে দেন। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় দুই হাত তুলে অঝরে কেঁদেছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজার হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করেছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুঁড়িওয়ালা একজন ঢুকতে দিননি। এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কিতা ঢুকলে সেইটা তো বুঝতেছি না। দেহ মৃদুল মিয়া, এইডা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কেউরে ঢুকতে দিতে না। আমি তো আত্মীয় নাকি, আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? সেইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মরাডা ওইটা দিয়া আবার মাথাটা ফাড়াইয়া দিব। একবার মারছে আপায়, এখন আমি আবার মারবো। সেইটাই করো। তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতেছে। মাটির তলায় গাইরালামু। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা তাই করো। মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে উঠে মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হইছে আমার জামাইয়ের গলা চেপা ধরো? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়েই 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভেতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এইখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগেরবার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। এখন আর ঢুকন যাইব না। এইডা অন্দরমহল, বাড়ির বউ সেরিদের জায়গা। সত্যি কইরা কন্ত, বাড়ির ভিতর কি চলে? খলিল মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বলল, নিজের বাড়ি রাইখা এইখানে পইরা রইছো কেন? মাইনষের অন্ন নষ্ট করতেছো, নিজের বাড়ির যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকালো কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল। ক্ষণমুহূর্তের পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি। আমি ব্যাটা মিয়া বংশের ছেঁড়া। 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার। আমার বাড়িত কামলাই আছে 10-12 জন। আমি কাইলি চইলা যাইয়াম বাড়িতে। মৃদুল আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল। কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরে তাকায় না। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 55তম পর্ব। পদ্মজার কথায় জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3বার ফরিনাই খাইয়ে দিয়েছেন। যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবুও এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা। আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথার খাবার প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রেনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে।
তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধ সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। আপনি কথা হারাচ্ছেন কেন আম্মা? আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ঔষধ বের করলেন, তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ঔষধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুজলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছে। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোনো দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো। বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমারই সেরি, তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনা শুকনো চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা দুই হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমো খান। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময় স্পর্শ। পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কর পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সে সেটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনি যা বলবেন আমাকে, তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মুছেন, তারপর বললেন, আমি বাবুর বাপরে দেখাইতাছি, তুমি শুইয়া থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না, এটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে, দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবন্ধ রহস্যজাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেওয়া চাবিটা পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্যজালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে ৩-৪ বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ান মতিগতি বোঝা যায় না। অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানায় এক কোণে বসে। যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখি লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসলো। বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করেই হেসে দিল। বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রীর অসুস্থ ছিল। এমন তো কাপুরুষেরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শুনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবুও আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলে আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছ? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক উচ্চারণ করল। বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই। রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে। তুমি শর্তে রাজি কিনা বলো।
আগে বলুন, কার কাজে আমি লাগবো? কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপরে তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করলো, উনাকে জঙ্গলে রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না। তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিলে থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে রিদওয়ানের মাথায় আঘাত করে। রিদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুত সাথে ছুরি হাতে নেয়। রিদওয়ান বিছানায় পড়া 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রিদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সে এই সুযোগই হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছে মতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদওয়ানের মাথায়। রিদওয়ানের কানের পাশ দিয়ে রক্ত ধারা নামে, নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট দুয়েক পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ। ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘহীন একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মারা গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পানি খালো। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রিদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রিদওয়ান, মনে তীব্র একটা ভয় জেঁকে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন। চাপা সুরে প্রশ্ন করলেন, হৃদু কি মইরা গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধ হয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গিন গলার সুর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও, আর এইখানে থাইকো না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়া বলেছে। মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সঙ্গহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালাইয়া যাও। তোমার আব্বা ওই শুকনার বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে কিন্তু। জুতার ছোপ ছোপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এরপর এরকম আওয়াজ মজিদের জুতোয় হয়, মনে হয় জুতার পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রিদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, কিন্তু কি? বাবু মানে উনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাতে পদ্মজাকে এক হাত শক্ত করে চেপে ধরেন, তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যান তিনি 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি। বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে আঁতকে উঠলেন। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যেখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজা তালা লাগিয়ে দিল।
পদ্মজা আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই সুকনার বাচ্চা আমার নিষ্পাপ কইলজারের টুকরা বাবুরে মাইরা ফেলছে। পদ্মজা দুই হাতে মুখ চেপে ধরে, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, এখনই মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5টি দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বেড়াবে, কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। হৃদয় শর্ত দিয়েছিল পদ্মজার ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদ্মজা তাই মানত, শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগে রিদওয়ান আক্রমণ করতে উদ্যত হয়, আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য পরিকল্পনা ওলটপালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলে কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছেড়ে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপ দপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে, কাঁপছে পা। মজিদ খলিল একসাথে উঠে আসে, ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজার আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার সুর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বললেন, ভাবিরে জিগাও কেন? ওই সেরি ছাড়া আর কার এত সাহস আছে? এই সেরি, এই ঘরের ভিতরে? ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজার তালা। তখনই পদ্মজা দরজা থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, দরজা খুলুন। কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন, না, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন, তারপর চাপা সুরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন চাবি নেই। মজিদ আরো একবার বললেন, চাবি দাও বলছি। শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রাখছো? চাবি নাই, চাবি নেই আমার কাছে, গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজার জোরে কয়টা লাথি দিলেন, তালা ভাঙার চেষ্টা করলেন। ডুবদাপ শব্দ, সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝা ঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন। তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রেগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিভস্ত করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবে হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবে না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ানের অবস্থা খুবই খারাপ। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে উঠে। ফরিনা কান্নার সুর পদ্মজার কানে আসতে সে চিৎকার করে বলল, আব্বা, আম্মাকে মারবেন না। আব্বা, দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে। আব্বা, আম্মাকে মারবেন না, আমাকে মারেন। আব্বা, আম্মা, আপনি দরজা খুলুন। আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলন্দপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা, দরজা খুলুন। আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজার এলোপাথারি থাপ্পড়ের আওয়াজ। সব মিলিয়ে চারপাশে যেন
চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোঁচট খায়। তারপর ফরিনার মাথার নিচের কোলে রেখে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার বেকুল কণ্ঠস্বর শুনে পদ্মজার আরো জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লতুবুবু, আমার কি হয়েছে? লতুবুবু, দরজা খুলো। ও লতুবুবু। ফরিনা অস্পষ্ট সুরে লতিফাকে বললেন, তোর খালু চইলা গেছে। গেছে। বাড়ি থেকে বাইর হইছে। ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উকি দিল। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলোপাতাড়ি থাপ্পড় দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙ্গুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, ওইখানে খুইজা দেখ, চাবি পাবি একটা। দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হলো। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজ, রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাতের পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জোরে ধরে কাঁদলো। আম্মা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকেও কেউ এভাবে মারে? লতুবাবু, আম্মাকে ধরো। লতিফা ফুপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা, তুমি কিছু জানো না, খালো এমনিই মারে। এখন ধরো আম্মাকে। লতিফা, পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে তিনতলায় আরেকটি ঘরে নিয়ে যায়, যে ঘরে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়ার সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না। চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজা এইটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশে এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজা আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হিচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না। তুমি তুমি পালায়ে যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতুবুবু, হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বলল, কান্দো কেরে? কাইন্দো না। পদ্মজা সুন্দর দুটি চোখে জলে পুকুর। বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না। এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলেই সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা। আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছ্যাদ করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাভলন, তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থা নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে। বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছেন। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে।
সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে, সাথে ছুরি রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগে আমিরকে বের করতে হবে, সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরের আমিনা ছিল, তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন। নির্বিকার ভঙ্গি, কোনো তাড়া নেই, কিন্তু চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন, যদিও কথা বলেন না। পদ্মজা বেরিয়ে পড়ে, সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজুল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে। উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল, চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ে ঘর কাটাতে পারছে না। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৫৬তম পর্ব। চন্দ্র তারকাহীন স্লাম আকাশের কারণে চারপাশে অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে ২ পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয়। ২ পা এগিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজির মতো নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে, ভাবতেই ইচ্ছে করছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে। সবকিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃদুল জঙ্গলের ভিতর ঢুকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে, ঠাউর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকু চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালা, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে। অজানা রহস্য জাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশে আছে সেই গুপ্ত রহস্য জাল। পদ্মজার শিয়ার শিয়ার প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দোৎস লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে। সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পিছন থেকে আক্রমণ করার জন্য। কিন্তু অগত্য কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উঁকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এগিয়ে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা।
মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদার শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতে সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করল। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গঙ্গানি শব্দ করে হাত পা থাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরেই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটির মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি অত্যপাত্তা বিপদ তার উপস্থিতি টের পেয়ে যায়, এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শা শা শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জঙ্গলে লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে ঝোপ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগুতেই জুতা ভেদ করে কাটা ফুটে পায়ে। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্তজবা ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই। অসহীন যন্ত্রণা লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা না করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণা চোখ মুখ ফুলে যা তা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করেছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে এভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে, বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভিতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো, তারা বাড়ির পিছনের ভাঙ্গা প্রাচীর পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকবে। লিখন প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত বেকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে বেকুল হওয়াও তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথা রক রক দপ দপ করতে থাকে। আধার নামতেই দুজন হাওলাদার বাড়ির পিছনের ভাঙ্গা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সব পুরো বাড়ির সীমানায় মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে, যা পথ রোধ করে। এই জন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানতা বশত কাঁটায় লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষত সৃষ্টি হয়। গলগল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না। কি করা যায় বলো তো? আসো চইলা যাই। বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই।
মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে, তারপর কচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা যাইলে পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই? অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসে? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। সমাজ রে, আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে, তার পরনে শীত বস্ত্র নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এইসব কথা বাদ দাও এখন। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকে কিছু করব? লিখনের ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করল, পিছনে কি করা আছে? পদ্মজার ঘরের জানালার পাশে রেইনট্রি গাছটা দেখেছো? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হইছে কি জন্য? তাইলে গাছে উঠবো আমরা। একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না। আবার অপমান হতে ইচ্ছা করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসলো। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে 2 হাতে কপালের 2 পাশে চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙ্গিয়ে লুকিয়ে এক পাক্ষিত ভালোবাসার মানুষের খোঁজ নিতে আশাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এই কথা ঠিক। পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়। আশা থাকে, মনে আছে, বেঁচে আছে পদ্মফুল। চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলেই কথা বলাও যাবে। কিন্তু যদি নাই বা থাকে, তবে? মৃদুল এসে জানালো, শালার ব্যাটা দুলাভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো, সামনে দিয়ে যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন হাসলো, স্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজনে অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে। কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে ক্যারে আইছো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আসিলি বাপ? তোর ফুপায় বকছে বইলা চইলা যাবি কেন? আমি তোর ফুপু আম্মা আসি না? তুই এইখানেই থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর, বাদ দাও এসব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কয় না বাপ। আদর পরে কইরো, এখন কও পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণমুহূর্ত সময় নিয়ে লেখনকে দেখলেন, তারপর বললেন, হ ভালা। আচ্ছা ফুপু আম্মা, আমরা ওপরে যাইতাছি। আমিনা লিখনের দিকে আঙ্গুল তার করে তীক্ষ্ণ সুরে বললেন, এই স্যারাও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষের হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধ হয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আইও। আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছেন, পদ্মজা তো ঘরে আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এই খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন মৃদুলকে। মৃদুল তাকালো। আমিনা জানে না পদ্মজা সত্যি যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বললেন, পদ্মজাই তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে।
মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমি না আরেকটা মিথ্যে বললেন। না, একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে ছিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকায় গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্দরমহলে নজরবন্দি আসিল কেন? আমারে ঢুকতে দিত না কেন? আমিনের দ্বিতীয়বারের মতো মিথ্যে বললেন না। আমির তো ঢাকাতেই গেছিল, কাইল রাইতেই আইছে। আমির নাই, এই জন্য পদ্মজার লেখনের কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি। সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবের চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। হ্যাঁ, পদ্মজা একটা রহস্যময় মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথার জবাব দিল, বলল, হ্যাঁ, তবু আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখন সায় দিল। মৃদুল আলো ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পেছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের শুকনো ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সব সময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভিতর বিষাক্ত সূচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জংলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গিলল, তারপর আয়তুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়তুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তে তা ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে। চৌকিতে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতাপাতাগুলোর শিকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতিময়ত হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একপাশে ছিদ্র রয়েছে, মনে হচ্ছে এখানে চাবি ব্যবহার হয়। চৌকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটা বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো, এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ে বাকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আজকে হিম করে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভিতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন অজানা ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে, মনে হচ্ছে সব স্বপ্ন।
কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটা দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এইরকম দরজা আছে। এই দরজায় আড়ালে যাই হয়ে যাক বাইরের শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহের বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেওয়া চাবিটি কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এইসব ভাবার সময় এখন নেই। বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলো তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ির আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরো 2টো দরজা। প্রথম দরজাটি লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধরক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট যন্ত্রণায় সেই কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজার 2 হাতে ছুরি আর রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটা দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভিতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় 5-6টি মেয়ে হাত জোড় করে কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচে অবধি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলো চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমিষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জ্বলজ্বল করে ওঠে। কপালে শিরা ভেসে উঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজার বিস্ময় ভরা ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট সুরে বলল, ছি,